So welcome back for the post-lunch session. This session will be chaired by our beloved colleague Dr. Sandeep Bhattacharya from Department of Physics, Gandhiraj College. Sandeep, the stage is yours. In this session, we are having three talks back to back. The first talk is by Professor Guru Prasad Gaur. He is a professor in the Physics and Applied Mathematics Unit near Statistical Institute, Kolkata. His research interests are quantum information, foundations of quantum mechanics, etc. He will be talking today on the ABC of spatial relativity, and what is important, and it will be very beneficial for you. He will deliver his talk in Bengali, so I am sure you will be greatly benefited by his talk. Professor Gaur, please. Thanks, Sandeep, for the introduction. প্রথমে ধন্যবাদ দিই কলেজের কর্তৃপক্ষকে যে এরকম একটা ছাত্রদের নিয়ে এরকম একটা প্রোগ্রাম করবার। তার কারণ এখানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেটা হয়তো খুব প্রত্যক্ষভাবে এখনো ছাত্ররা বাণিজ্যের মতো আলোচনা হয়তো মাঝে মাঝে তুমি কথাটা বলতো আমি ছাত্রদের জন্য তো অনেকগুলো বিষয় এখানে আলোচনা হচ্ছে যেটা হয়তো ইউজুয়ালি সাবজেক্ট তোমাদের সিলেবাসে সেভাবে আসে না, অন্ততপক্ষে এগুলো খুব ডিটেলসে আসে না। তো আমরা চেষ্টা করেছি যে বিষয়গুলোকে মানে এমনভাবে তুলে ধরতে যাতে সেটা সাইন্টিফিক্যালি বোঝা সম্ভব হয়। এখানে কি অঙ্ক দু একটা হচ্ছে ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, কি বলতে চাওয়া হচ্ছে ওটা খুব ইম্পর্টেন্ট। যেমন মানে বলতে চেয়েছিল যে আইনস্টাইন ভাবতেন যে জগৎটা অন্তত এই দুটোর জন্য মেনে চলবে, সেটা হচ্ছে বাস্তবতা এবং স্থানীয়তা। তো এটা এমন একটা কনসেপ্ট যে আমাদের সবার ওটা আসলে এখন ভেতর থেকে ওটাই খুব মনে হয়, বুঝতে পারবেন, ওটাই আমাদের পুরো মনে হয়। কিন্তু অন্তত মাইক্রো জগতে এমন কিছু এক্সপেরিমেন্ট করা গেছে, সেখান থেকে প্রমাণ করা গেছে যে আইনস্টাইন যেভাবে ভেবেছিলেন যেটা আমাদের খুব ন্যাচারাল মনে হয় ওটা অ্যাকচুয়ালি একটু নয়। তো এটা খুব বড় একটা ওই স্ট্যাটের একটা ইয়ে দেখাবে যে মোস্ট প্রবাবল ডিসকভারি অফ সায়েন্স ইন 20th century. Of course, পানিকের মতো আমিও মনে করি না দিস ইজ দ্য মোস্ট প্রবাবল ডিসকভারি অফ দি সায়েন্স ইন 20th century, but of course one of the most. তো সেই আইনস্টাইন 1905 সালে একটি রেভলিউশনারি আইডিয়া আনেন। সেই রেভলিউশনারি আইডিয়াটাও এমন একটা আইডিয়া যে আইডিয়াটাও কিন্তু আমরা যেভাবে চলাফেরা করি বা যেসব জিনিস নিয়ে আমরা কাজ করি, আইনস্টাইন যা বলতে চেয়েছেন সেটা আমাদের খুব একটা অ্যাকসেপ্টেবল মনে হয় না, কিন্তু ওটা অ্যাকসেপ্টেবল বাই এক্সপেরিমেন্ট। কিন্তু মানে সেটাও তোমরা দেখতে পাবে যে সেটাও খুব একটা, আমি জানি না এক্সপেরিমেন্টের বিষয়ে তো কারো পড়া আছে, অত্যন্ত সিম্পল সাবজেক্ট। আমি মনে করি স্পেশাল রিলেটিভিটি বোঝবার জন্য জ্ঞানের দরকার হচ্ছে জাস্ট পিথাগোরাস থিওরাম। পিথাগোরাস থিওরাম এর চেয়ে বেশি ম্যাথমেটিক্স স্পেশাল রিলেটিভিটি
করতে গেলে লাগে বলে আমার মনে হয় না। কেউ কেউ ওটাকে অন্যভাবে একটু বড় ম্যাথমেটিক্যাল কাঠামো, স্পেস টাইম, 4 ডাইমেনশন এসব বলে ব্যাখ্যা করতে পারে বা বিবরণ দিতে পারে, কিন্তু ইট ইজ নট নেসেসারি। যাই হোক, আইনস্টাইনের এরকম একটা জায়গায় একটা ডিসকভারি নিয়ে যে করছে, যেটা স্পেস টাইম, তোমাকে একটা স্পেস টাইম নিয়ে কোশ্চেনও করছে, স্পেস টাইম সম্পর্কিত একটা বিষয়, এবং যেটাও একটি আমাদের আগেকার যে ধারণা ছিল সেখানে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। সেই পরিবর্তনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো যাওয়া যাক, এগোনো যাক। আপেক্ষিকতার প্রশ্নটি, বিশেষ আপেক্ষিকতার নামটা নিয়ে অনেকে আপত্তি করেন, আপেক্ষিকতার নামটা হওয়া উচিত কিনা। হ্যাঁ, সেই বিতর্কে আমরা ঢুকছি না, কিন্তু আমরা যদি আপাতত আপেক্ষিকতা যে অর্থে ব্যবহার করেছে সেইভাবেই নিই। তাহলে আপেক্ষিকতার প্রশ্নটি প্রথম উত্থাপন করেন গ্যালিলিও, তো বহু বছর আগে, মানে 1642 সম্ভবত গ্যালিলিওর মৃত্যু হয় তারও। তো গ্যালিলিও বলেছিলেন যে বদ্ধ কামরায় বসে আমরা নিজেদের গতি বুঝতে পারি না। তোমরা ফিল করেছো কিনা আমি জানি না। কামরার মধ্যে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করে বলা সম্ভব নয় যে আমরা সমবেগে চলমান নাকি স্থির। আমি তোমাদের যাতে জাহাজে চড়বার সুযোগ হয়েছে বা এবং লঞ্চে চড়বার সুযোগ হয়েছে, তখন ওটা খুব স্মুথলি চলে, তখন আসলে খুব একটা মানে বোঝা যায় না যে আমি চলছি না থেমে আছি। প্লেনে চড়ে প্লেনও মানে একটা লেভেলের পর যখন চলে, আমিও মানে ফিল করার চেষ্টা করেছি, যেখানে বাইরের দিকে তাকিয়ে খালি নীল আকাশ দেখা যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে না যে প্লেনটা চলছে। কিছু একটা পাশে মেঘ টেক থাকতে খানিকটা বোঝা যাচ্ছে যে চলছে। তো গ্যালিলিও এরকম ধরনের একটা ফিলিংস থেকে আস্তে আস্তে এই সিদ্ধান্তে আসে যে আমরা একটা কামরার মধ্যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে পারি না আমরা থেমে আছি না চলছি। কখন বুঝতে পারি, কে বলতে পারো? কখন বুঝতে পারি? যখন যানবাহনে চড়ি। হ্যাঁ, বলছি যখন যানবাহনে চড়ি তখন না না, আমরা কোনো জানে আছি, যখন খুব আসলে রেলগাড়ি স্মুথলি চলে, কিন্তু লাইনগুলো খুব একটা ঝাঁকুনি থাকে। তাই বলছি কখন একদম বুঝতে পারি। ধরো রাস্তাটা, এবার আমি বললাম রাস্তাটা বুঝছি, তাহলে খুব কারেক্ট অ্যান্সার, কিন্তু ব্রেকটাকে একটু বিজ্ঞানের ভাষায় প্রকাশ করলে হ্যাঁ, অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ বা মন্দন হলে বুঝতে পারি। তখন ওই জন্য রাস্তাটা আমরা ধরে রাখি যাতে এই ব্রেক করতে তখন পড়ে না যায়। তার মানে অ্যাক্সিলারেটেড ট্রেন আমরা আমাদের যে অ্যাক্সিলারেশন হচ্ছে এটা বুঝতে পারি, কিন্তু সমবেগে চলা আর স্থির থাকা এই দুটোর মধ্যে পার্থক্যকরণ আমরা করতে পারি না। এটাই গ্যালিলিও বলতে চেয়েছেন। কোনো ধরনের এক্সপেরিমেন্ট করে, কোনো ধরনের এক্সপেরিমেন্ট করে তুমি বলতে পারবে না যে তুমি অ্যাকচুয়ালি তোমার মানে দুটো অপশন দেওয়া হয় যে হয় থেমে আছে বা চলছে, এটাকে বলবার কোনো উপায় নেই। তার মানে এটা দাঁড়ায় যে লস অফ ফিজিক্স গুলো কোনো একটা জিনিস চলছে বা থেমে আছে, লস অফ ফিজিক্সে তার সেটা দিয়ে কিছু পরিবর্তন হয় না। তার মানে আমরা কোনো পরীক্ষা করে বুঝতে পারি না। কিন্তু এখানে দেশ নিজে এই যে নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়ি, সেখানে দেশ ও কাল সম্পর্কে না মানে নির্দিষ্ট কিছু ধারণা ধরে নেওয়া হয়েছে। সেটা আমাদের অনেক সময় আমরা যেগুলো পড়ি তার মধ্যে এটা এত ইনবিল থাকে যে ওটা আলাদাভাবে বলা হয় না, কিন্তু আমি আসলে বলবার পক্ষে। তো সেখানে যেটা ধরে নেওয়া হয়েছে, দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে বড়। যে কোনো বিশ্বের দুটি ঘটনা যদি আমরা ধরি, সেটা মধ্যে সময়ের ব্যবধান নাও থাকতে পারে, তার মানে সেটা একসঙ্গে ঘটতে পারে। এটার থেকে এটা 1 মিনিট পরে ঘটতে পারে, এটার থেকে এটা 1 ঘন্টা পরে ঘটতে পারে, কিন্তু যেটাই হোক না কেন সেটা সমস্ত অবজারভারের কাছে ওটা ডিফারেন্সটা যদি একটা অবজারভারের কাছে 1 ঘন্টা হয়, তাহলে বিশ্বের সমস্ত অবজারভারের কাছে ওটা 1 ঘন্টা। এই অ্যাসাম্পশনটা ধরা আছে। আর কোন পর্যবেক্ষকের সাপেক্ষে দুটি ঘটনা যুগপৎ ঘটলে তা বড়ই একই জিনিস। যদি কোনো একটা পর্যবেক্ষকের কাছে দুটি ঘটনা সাইমালটেনিয়াস একসঙ্গে ঘটে, তাহলে বিশ্বের সমস্ত অবজারভার, সে তার মোশন যাই থাকে ওই দুটো ঘটনা তার কাছেও একই সঙ্গে ঘটে।
ভিন্ন সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যে দূরত্ব কিন্তু পরম নয়। ভালো করে খেয়াল করো, ভিন্ন সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যে দূরত্ব পরম নয়, তা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভরশীল। কেউ একটা সোজা উদাহরণ দিতে পারো? ভিন্ন সময়ে সংঘটিত দুটি ঘটনা দূরত্ব পরম নয়, কেউ উদাহরণ দিতে পারো? আমি এটা শুনলাম, আমার হাতে এটা এসব পড়লো, তাই তো? হ্যাঁ, পৃথিবীর বাইরে যে দাঁড়িয়ে আছে সে কি দেখবে? তার মানে এই 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 আমি এখান থেকে শুনলাম এটা একটা ঘটনা, আবার এটা আমার হাতে পৌঁছলো একটা ঘটনা। ঘটনা দুটোর মধ্যে দূরত্ব কত? হ্যাঁ, যে হাইটটা গেল সে height। না আমি এইসব ঘটনা বলতে এখান থেকে ছোড়া হলো ওই ঘটনাটা, আবার আমার হাতে ফিরে এলো, ফিরে আসাটা আর একটা ঘটনা। এই ঘটনা দুটোর মধ্যে দূরত্ব কত? 0। হ্যাঁ, কিন্তু পৃথিবীর বাইরে যে আছে তার কাছে 0 হবে। এইটা দেখি তো বয়ে আছে ছবিটাকে। এই লোকটা গাড়িতে আছে, গাড়িটাকে নির্মল চলছে, ওর হাতে বলটা ফিরে এলো, ওর কাছে ঘটনা দুটোর মধ্যে দূরত্ব 0। কিন্তু বাইরে যে গাড়ি আছে সে দেখবে এখন ছবিটা খারাপ হয়ে গেছে, যে এই বলটা এখানে ছাড়া হয়েছিল অনেক দূরে গিয়ে আবার ফিরে এলো। কিন্তু একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যে দূরত্ব পড়ে। একই সঙ্গে যদি দুটো ঘটনা ঘটে তাহলে তার মধ্যে সেই ঘটনা দুটির মধ্যে দূরত্ব পড়ো, মানে সমস্ত অবজারভারের কাছে ওই যে দূরত্বটা হয় ওটা সবার কাছে সমান, একই সঙ্গে। এটা নিয়ে আমি আর বেশি কিছু ইয়েতে যাচ্ছি না আলোচনায়, কিন্তু এদিকেই অন্য ভাষায় বলা হয় দণ্ডের দৈর্ঘ্য পড়ো। কোনো একটা এই জিনিসটার যে দৈর্ঘ্য আমি মাপছি সেটা বিশ্বের অন্য সমস্ত অবজারভারের কাছে এই দৈর্ঘ্য আমার কাছেও যা, অন্য অবজারভারের কাছেও তাই। এটাকে কেউ কিন্তু গুলিয়ে ফেলবেন না যে একজন অনেক দূর থেকে দেখছে বলে এই জিনিসটাকে ছোট দেখছে। বৈজ্ঞানিক যে আমার থেকে দূরেই থাকুক, কাছেই থাকুক, আমার সাপেক্ষে থেকেই থাকুক বা আমার সাপেক্ষে চলতেই থাকুক, সবসময় একটা বৈজ্ঞানিক উপায় আছে সেই দৈর্ঘ্যটাকে বের করার। আমি চোখে থেকে ছোট মনে হচ্ছে, হ্যাঁ, এইটা কিন্তু আমি বলতে চাইছি না। তার কাছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে ওই লেন্থটা মাপার। এই বৈজ্ঞানিক পদ্ধতি যদি প্রয়োগ করে তাহলে এই লেন্থ আমার কাছেও যা, বিশ্বের সমস্ত অবজারভারের কাছে তা, সেটাই। এইটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের একটা আবার ধরে দেওয়া একটা কনসেপ্ট। তো আমাদের জগতে আমাদের যখন কোয়ান্টাম মেকানিক্স আসেনি তখন ফান্ডামেন্টাল লস কোনটা যেটা দিয়ে আমরা সবকিছু ব্যাখ্যা করবার চেষ্টা করতাম? বলতে পারো? A is equal to ma x সমান হ্যাঁ, এটাই একটু ক্যালকুলাসের ভাষায় বললে d2x dt স্কয়ার is equal to proportional to acceleration বা m into d2x dt স্কয়ার is equal to m। তো এই গ্যালিলিও বলেছিলেন যে দুটো ফ্রেম, এই যে দুটো ফ্রেম, একটা ফ্রেমে এই অবজারভার আছে, আরেকটা ফ্রেম হচ্ছে গাড়ি। তাহলে এই দুটো ফ্রেমের মধ্যে সম্পর্কটা হবে এর কোঅর্ডিনেটটা আর ওর কোঅর্ডিনেটটা এই সম্পর্কে তারা গ্যালিলিয়ান ট্রান্সফর্মার টাইমটা অ্যাবসলিউট, কিন্তু কোঅর্ডিনেটটা এইভাবে যাবে। এটা খুব সোজা ব্যাপার, আমি খালি ধরে নিচ্ছি যে এই 0 আর এই 0 এর যে 0 আর এর যে 0 এটা এক ইকুয়াল টু 0, দুটো ফ্রেম এক জায়গায় পড়েছে, ওইটাকে আমরা d0 দিয়ে শুরু করেছি। স্বাভাবিকভাবে ওইটার কোঅর্ডিনেট আর এইটার কোঅর্ডিনেট এইটা হবে, এটা খুব অবভিয়াস। তো এটার মজার ব্যাপার হলো যে এইটাতে আমি যদি এই জিনিসটা ক্যালকুলেট করি তাহলে দেখো এই জিনিসটা বদলাচ্ছে। d2x t আর dt স্কয়ার is equal to d2x প্রাইম, অর্থাৎ দুটো ফ্রেমে যদিও তাদের রিলেটিভ ভেলোসিটি আছে u, কিন্তু যেটা নিউটনিয়ান লতে লাগে d2x dt স্কয়ার বা অ্যাক্সিলারেশন সেইটা কিন্তু দুটোতেই সেম থাকে। তার মানে নিউটনস লটা বদলায় না। সেখান থেকে আমরা ব্যাখ্যা করলাম গ্যালিলিও যেটা ট্রান্সফরমেশন দিয়েছিলেন এইটা সেইটাকে অনেকটা এবার ব্যাখ্যা দেওয়া গেল। দেখো জগতের যে ফান্ডামেন্টাল ল ক্লাসিক্যাল মেকানিক্সে সেই লটা আনচেঞ্জ থাকে,
সেটা যে প্লেনেই থাকে না কেন, হ্যাঁ, যদি সেগুলো অ্যাক্সেলারেশন না থাকে, অ্যাক্সেলারেশন থাকলে একটু জটিলতা তৈরি হয়। ওই তোমরা পড়েছো সিউডো ফোর্স ওসব দিয়ে ব্যালেন্স করতে হয়, সেই আলোচনাটা আমাদের এখানে প্রয়োজন। আমরা খালি সেই ফ্রেমগুলো বিবেচনা করছি যার কোনো অ্যাক্সেলারেশন নেই, সেগুলোকে আমরা ইনার্শিয়াল ফ্রেম বলি। আমরা ইনার্শিয়াল ফ্রেমগুলোর মধ্যে তুলনা করছি, সেখানে নিউটনস ল বদলায় না। খুব সুন্দর প্রয়োগও করা যায়। ধরা যাক আমরা হয়তো মোমেন্টাম মতো কিছু কাজ বের করতে শিখি, এই মোমেন্টামের কনজারভেশন অফ কিছু জানি। আমরা বললাম যে আমাদের জানা আছে যে দুটো বল, একটা কালো বল একটা লাল বল, সব দিক থেকে ওটা সমান, ওর মাস ওর যে পদার্থ দিয়ে তৈরি সমান, এক ধরনের কাছে দুটো আলাদা বললাম। তাহলে এই বল দুটোর মধ্যে যদি ইলাস্টিক কন্ডিশন হয়, তাহলে আমাদের জানা আছে যে ইলাস্টিক কন্ডিশনের পর দুজনেরই গতিবেগ 5ই থাকবে, খালি গতিবেগের দিকটা বদলে যাবে। এইটুকু জানা আছে। আমি কনজারভেশন অফ মোমেন্টাম কিছু জানি না। আমাকে বলা হলো যে এইটুকু নলেজ থেকে বলতে হবে যে একটা থেমেছিল আর একটা 10 গতিবেগ নিয়ে ওকে ধাক্কা মারলো, ওই সেম দুটো বল, তাহলে আপনার কন্ডিশন কি হবে? হ্যাঁ, কিন্তু ওটা বললে কি হবে? অত নলেজ নেই আমাদের। আমরা তো তুমি কনজারভেশন করছো, করে পড়ে হয়তো বলেছো, তুমি পড়েছো, কিন্তু আমাদের নলেজ তো বেশি নেই। আমাদের এইটুকু নলেজ আছে, এইটুকু নলেজ থেকে ওরা বলতে হবে। চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা রিপ্লেস হয়েছে। আমার এইটুকু নলেজ আছে, এই প্রথম ক্রস, এইটাকে ডিরাইভ করতে হবে। এর বলটা আমাদের ট্রান্সফার হবে। এর গতিবেগটাও মনে না। আরে কিচ্ছু না, এমন একটা গাড়ি নিয়ে চলতে হবে যে গাড়িতে এটাও 5 হয়ে যাবে, ওটাও 5 হয়ে যাবে। এইদিকে একটা গাড়ি চালিয়ে দাও, সেই গাড়ি থেকে দেখো এই গাড়ির সাপেক্ষে এই গাড়িটা যদি 5 এ চলে, তাহলে এইটার গতিবেগ কত হবে ওর সাপেক্ষে? 5 আর এইটার গতিবেগ কত হবে ওর দিকে? তাহলে এবার গাড়ি থেকে আবার 5 করে নাও, আবার তারপরে আবার গাড়ি থেকে 5 তারপর আবার গাড়ি থেকে আবার ওই ট্রেনে চলে যাও, তাহলে আবার 10-0 পেয়ে যাবে। সেজন্য এইটুকু নলেজ থেকে আপেক্ষিকতার জন্য আমরা কি করতে পারি? এইটুকু নলেজ থেকে আমরা এটা ডিরাইভ করে ফেলতে পারি উইদাউট ইউজিং ফার্দার ল। দেখা গেল প্রচুর প্রবলেম আছে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। এরপর ক্লাসিক্যাল ফিজিক্স আমরা যখন বলি, তখন একসময় আমরা বুঝতাম যে নিউটনিয়ান ডিনামিক্স এবং দাবর বিজ্ঞানীরা মনে করতেন যে নিউটনিয়ান মেকানিক্স দিয়েই সবকিছু ব্যাখ্যা করা সম্ভব। ইভেন আইনস্টাইনের আবিষ্কারের সমাধিতেও অনেকে 1905 সালে অনেকে মনে করতেন, বা তারিখ অনেকে মনে করতেন নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব। যাই হোক, এই কোশ্চেনে আমরা পরে আসছি, কিন্তু আমরা সিম্পল একটা সিম্পল স্টেটমেন্টগুলো দেখে নিই। তড়িৎখানা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এগুলো আমরা সব জানি। কিন্তু এইটাই ইম্পর্টেন্ট, তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এটার মানেটা অনেকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে তুমি যদি ফ্লাকচুয়েট করাও, ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। আবার ম্যাগনেটিক ফিল্ডকে যদি চেঞ্জ করাও, তাহলে আবার কারেন্ট তৈরি করতে পারে, আর ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। এইটা একটা দারুণ ব্যাপার। তো এগুলো আমার সব মনে নেই, এটা মনে অ্যাম্পিয়ার, এইটা মনে ফ্যারাডে, তাই তো? দেখো, এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করার জন্য কারেন্ট তৈরি হচ্ছে, আর এখানে কারেন্ট যাওয়ার জন্য ম্যাগনেটিক বিক্ষেপ হচ্ছে। তাহলে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে যেসব বলের পরিমাণ হিসাব করবার গাণিতিক প্রকাশ নয়, এই বলের দুটো ল আসার জন্য এখন আর জিনিসটা কেবলমাত্র একটা ম্যাগনেটিক ফিল্ডে কতটা বিক্ষেপ করবে, একটা ইউনিট ম্যাগনেট থাকলে
তার জন্য একটা ম্যাথমেটিক্যাল এটা থাকলো না, এর থেকে বেশি কিছু হয়ে গেল, ওর একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স হয়ে গেল, যে এটাকে পরিবর্তন করবে ওটা তৈরি হয়, এটাকে পরিবর্তন করবে, তারপরে খালি তারপরে ম্যাগনেট এনেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে এমন নয় যে কারেন্টলি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দিতে পারে। তো এইসব করে আবার পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তৈরি করে তার উল্টোটা সত্যি, তাই তড়িৎ চুম্বক ক্ষেত্রের স্বাধীন অস্তিত্ব আছে এবং তার তরঙ্গের আকারে ছড়িয়ে পড়তে পারে। এই তরঙ্গের আকারে যে ছড়িয়ে পড়াটা এটা ম্যাক্সওয়েল দেখালেন। এই ম্যাক্সওয়েল যে চারটে ল আছে, এই চারটে লকে একটু ম্যাথমেটিক্স করে সেটাকে যদি কোনো চার্জ এবং ম্যাগনেট যদি না রাখো তাহলে এই চারটে ইকুয়েশন হবে, এই চারটে ইকুয়েশন হবে, এই চারটে ইকুয়েশন দিয়ে এই যে সমীকরণটা পাচ্ছ সেটা হচ্ছে একটা তরঙ্গের সমীকরণ। এই জাস্ট এখানে একটা 1/6 বসিয়ে দিলে এটা আসলে তরঙ্গের সমীকরণ। দেখো ম্যাক্সওয়েল তারপর অদ্ভুত আবিষ্কার, ক্লাস 10 এটা একটা অদ্ভুত আবিষ্কার যে ম্যাক্সওয়েল এই চারটে ইকুয়েশন পেয়েছিলেন, এই চারটে ইকুয়েশন থেকে উনি একটা তরঙ্গের সমীকরণ পেয়েছিলেন, যে তরঙ্গ সমীকরণে তার ইলেকট্রিক কনস্ট্যান্ট এবং ম্যাগনেটিক কনস্ট্যান্ট মানে আর ভ্যালু আমি এই মানে এক্সেন্ট্রিসিটি বলা হয়, এটা মানে কি বলা হয় পার্টিল, এটা ভ্যাকুয়ামে যে মান হয় এই ইকুয়েশন থেকে 1/6 বসিয়ে এই সিটা ক্যালকুলেট করে দাও, এটা তাহলে কত হবে c = 1/√ε0 এটা ক্যালকুলেট করে। তো এইবার তো সেই ক্যালকুলেশন করে কি হয় আমি পরে আসছি, এটা তো একটা তরঙ্গের সমীকরণ, একটা তরঙ্গের সমীকরণে আমি যদি একই রূপান্তরণটা বসিয়ে দিই তাহলে এইখানে আমি দেখছি যে নিউটন লটা যেরকম ইনভেন্টিভ ছিল না, হ্যাঁ এটা সেরকম থাকছে না, ওটা থেকে আমি টোটাল কাউন্ট সেই হিসেবে জড়িয়ে পড়েছি, তাই না? তার মানে এই যে চারটে ল থেকে এই ইকুয়েশনটা এসেছে সেটা কি আপনাদের গ্যালিলিওর রূপান্তরণে অপরিবর্তিত থাকে? অপরিবর্তিত থাকলে এই ইকুয়েশন অপরিবর্তিত থাকতো, সেজন্য নিউটন কথা খুব সুন্দর, গ্যালিলিওর ট্রান্সফরমেশন বসালাম যে মুহূর্তে তরঙ্গের সমীকরণ নিলাম সেটা আর একই থাকছে না। এটা নিয়ে আমাদের আপাতত খুব বিচলিত হওয়ার দরকার নেই, জিনিসটা আমরা পরে বুঝবো। কিন্তু এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম যে ম্যাক্সওয়েলের সূত্রগুলি গ্যালিলিওর রূপান্তরণে অপরিবর্তিত থাকে না, এইটুকু শিখলাম। এবার আমি সেই বলছিলাম যে ঘটনা থেকে ওই যে তরঙ্গের গতিবেগ পাওয়া গেল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ওই ইকুয়েশনগুলো থেকে, তার মান হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কোথা থেকে পেলাম? পারমিয়াবিলিটি এবং নাম মনে থাকে না, ওইগুলো ক্যালকুলেট করে সেখান থেকে মান বের করলাম। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে এরকম একটা তরঙ্গ থাকা সম্ভব যার গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আশ্চর্যের ব্যাপার, অনেকে আলোর গতিবেগ মেপেছিল, এটার সঙ্গে এটা মিলে গেল। খালি তাই না, কিছুদিন পরে হার্জ সম্ভবত প্রমাণ করলেন যে আলো নিজেই চুম্বকীয় করে, আলো নিজেই চুম্বকীয় করে। এইবার ইম্পর্টেন্ট কোশ্চেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটি বেগ আছে, এই বেগ কার সাপেক্ষে? কার সাপেক্ষে? আচ্ছা শব্দের একটা গতিবেগ আছে, শব্দের গতিবেগটা কার সাপেক্ষে? না আমি শব্দটা পাচ্ছি, শুনছি, তার মানে ওই মিডিয়ামে যে রেস্টে আছে তার সাপেক্ষে, তাই তো? ওই মিডিয়ামের সাপেক্ষে যে রেস্টে আছে তার সাপেক্ষে। তা
তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাহলে গতিবেগ যদি বলতেই হয় তাহলে আর আগে দেখতে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোন মিডিয়ামে চলে, সেই মিডিয়ামে যারা রেস্টে আছে তাদের সাপেক্ষে এই গতিবেগ হবে যদি আমি কমন সেন্স অ্যাপ্লাই করি। কিন্তু তরঙ্গ বিস্তারের জন্য তো মাধ্যম দরকার। আলোক তরঙ্গ বিস্তারের জন্য কোন মাধ্যম দায়ী? মানিক বলেছে তরঙ্গ আর কণা দুটো হচ্ছে বিপরীত ধরনের প্রপার্টি। তো ওটা খুব ফান্ডামেন্টাল, একটা পার্টিকুলার ওই প্রপার্টি আছে। কিন্তু তরঙ্গ এবং কণা এটা যে বিপরীত ধর্মী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তার জন্য কোয়ান্টাম মেকানিক্স দরকার নেই। কণা এই ঘরে থাকলে ওই ঘরে থাকে না, সেটা কণা হচ্ছে লোকালাইজেশনকে দেয়, আর তরঙ্গ সবসময় কি করে ছড়িয়ে পড়ে। কিন্তু তার মানে দুটো বিপরীত জিনিসের অস্তিত্ব বিশ্বে আছে, কোয়ান্টাম মেকানিক্সের আগে থেকেই আছে। কিন্তু একটা মজার ব্যাপার, ওরা আবার ওদের একটা আন্তরিক সম্পর্ক আছে। কণার সিম্পল হারমোনিক মোশনের তরঙ্গটা তৈরি করে, তাই না? ওরা খুব সম্পর্কিত। মানে খুব এক জায়গায় চলে গেছে যে একটা সিঙ্গেল পার্টিকেলেরই তরঙ্গ এবং কণা দুটো প্রপার্টি আছে, ওটা খুব আলাদা ব্যাপার, অত বড় কিছুতে আমরা যাবো। কিন্তু আমরা অন্তত দুটো বিপরীত জিনিস তারা খুব সম্পর্কিত, যে মাধ্যমের কণাগুলোর ভাইব্রেশন নিজের চারিদিকে ভাইব্রেশনটা তরঙ্গ আকারে। তাহলে সমাধান খুব লজিক্যাল সমাধান। ঠিক আছে, অনেক কিছু আমরা বের করতে পারি না, অনেক কিছু আমরা দেখতে পারি না, অনেক গ্রহ আবিষ্কার হয়েছে এটা অন্য গ্রহের মোশন যেরকম হওয়ার কথা ছিল সেরকম নয় বলে সেখান থেকে ধারণা করা হয়েছে যে আর একটা গ্রহ আছে, পরবর্তীকালে সেই গ্রহ পাওয়া গেছে। তো বিজ্ঞানীরা লজিক্যাল সমাধান দিলেন, এটা খুব লজিক্যাল। তারা বললেন একটা সূক্ষ্ম মিডিয়াম আছে ইথার বলে, এই মাধ্যমে আলোর তরঙ্গ ছড়িয়ে পড়ে ঠিক যেমন বাতাসের সাহায্যে শব্দ তরঙ্গ এয়ারে যেমন সাউন্ড এয়ার কণাগুলোর ভাইব্রেশনে হয়, তেমনি হতে পারে এখন একটা সূক্ষ্ম তরঙ্গ মিডিয়াম আছে ইথার বলে, যে মিডিয়ামের কণাগুলো আলোর তরঙ্গকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ তরঙ্গ চলতে গেলে তো দরকার, কিছু পার্টিকেলের মোশন দরকার। ঠিক আছে, এখন আমরা আবিষ্কার করতে পারিনি, আমরা ভবিষ্যতে আবিষ্কার করবো। সেজন্য এটা লজিক্যালি খুব যৌক্তিকভাবে খুব সঠিক বলা হতো। কিন্তু মানিক বলে গেছে শেষ পর্যন্ত তো কোশ্চেন গুলো হচ্ছে যে সঠিক পদক্ষেপ সব তো বললাম, শেষ পর্যন্ত তো বাস্তবে গিয়ে মেলাতে হবে। ম্যাক্সওয়েলের সূত্র থেকে আলোর যে পাওয়া গেছে তা আসলে ইথার মাধ্যমে স্থির দর্শকের সাপেক্ষে আলোর গতিবেগ, ওই যে কত 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, ওই গতিবেগটা হচ্ছে ইথার মাধ্যমে যে স্থির আছে তার সাপেক্ষে আলো। তাহলে যেটা দাঁড়ালো, মানে আমরা যদি অ্যানালজি করি, ইথার মাধ্যমে আলোক তরঙ্গ অর্থাৎ রাজ্য মেকানিজম, বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ একই মেকানিজম। ঠিক আছে, বায়ুর মাধ্যমে ঘনীভবন ও পরিবহনের সাহায্যে শব্দ তরঙ্গ এগিয়ে চলে। বায়ু কণাগুলি এক স্থান থেকে আরেক স্থানে যায় না, কণাগুলো নিজের অবস্থানের চারপাশে আবর্তিত হতে থাকে। তো এইসব এই যে ফিজিক্স, সেই ফিজিক্সকে নিউটনের সূত্র দিয়ে প্রয়োগ করে আমরা বরাবর এই সমীকরণ পাই। জাস্ট নিউটনস ল আমরা যদি শব্দ তরঙ্গের মোশনের জন্য ইউজ করি তাহলে আমরা এই তরঙ্গ সমীকরণটা পেয়ে যাই। এবার এই তরঙ্গ সমীকরণটা গ্যালিলিও রূপান্তরে যে অপরিবর্তিত থাকে, এই অপরিবর্তিত থাকে না, এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই, বিকজ এইটা কি ফান্ডামেন্টাল ল? ফান্ডামেন্টাল ল কে নিউটনস ল, নিউটনস ল থেকে এটা এসেছে। এবার মাধ্যমটা যদি আমার সাপেক্ষে চলতে থাকে, সেই মাধ্যমে আমার ওয়েভ, সেই জন্য সেইটাতে আমি গ্যালিলিও ট্রান্সফরমেশন লাগালে এরকম একটা জিনিস হয়ে গেলে তাতে আমাদের খুব একটা মানে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ this is not fundamental law. This has been derived by using fundamental law. একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন দিলে সেই ইকুয়েশন যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বসায়, ম্যাথমেটিক্স তো কিছু বুঝতে পারে না ওই ইকুয়েশনটা কোথা থেকে ডিরাইভ করা হয়েছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে ডিরাইভ করা হয়েছে নাকি এই নিউটনস ল বাই কণাগুলোর উপর অ্যাপ্লাই করে ইয়ে করেছে, ম্যাথমেটিক্স তো বুঝতে পারে না। ও একই রকম ভাবে ট্রান্সফর্ম করে দেবে। তারপরে এইটা থেকে আমাদের কিছু দেখার নেই যে এরকম একটা ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু এইটা যখন ম্যাক্সওয়েলের তরঙ্গের উপর
অ্যাপ্লাই করে পেয়েছিলাম তখন কিন্তু আমরা একটা কমেন্ট করেছিলাম। কি কমেন্ট করেছিলাম? যে ম্যাক্সওয়েলের লগুলো গ্যালিলিওর রূপান্তরণে অপরিবর্তিত থাকে না। একটা বড় কমেন্ট করে রেখেছি। তো এখানে যেটা দেখা সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করলে যে এই যে আমি কথা বলছি এই কথাটা কারোর কানে পৌঁছচ্ছে, এই বায়ুকণাগুলোর সাহায্যেই পৌঁছচ্ছে, কিন্তু বায়ুকণাটা আমার এখানকার বায়ুকণাটা ওখানে কানে দিয়ে ধাক্কা মারছে। ভালো করে ছবিতে খেয়াল করে দেখো, কোনো কণা এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে না, তাই না? সে নিজের চারপাশে আন্দোলিত হচ্ছে, সেটা আবার তার পাশে আন্দোলিত হচ্ছে, সেটা আবার তার পাশে আন্দোলিত হচ্ছে, সেজন্য কিছু একটা যাচ্ছে, অর্থাৎ এনার্জি যাচ্ছে, কিন্তু কণাগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে না। এটা মাথায় রাখো। এইটা মাথায় রেখে আমি কয়েকটা কোশ্চেন করছি। প্রথমে আমরা শব্দের বেগে আসি। আচ্ছা, ধরা যাক বায়ুতে শব্দের বেগ হচ্ছে ভি, ঠিক আছে? বায়ুতে শব্দের বেগ ধরলাম ভি, তাহলে আমরা বললাম ওটা একটা পর্যবেক্ষকের কাছে বলতে ওটা কি বলতে হবে? ভি হচ্ছে তার কাছে শব্দের গতিবেগ যে ওই মিডিয়ামে সাপেক্ষে স্থির আছে। আচ্ছা, ধরা যাক যেখান থেকে সাউন্ডের সোর্স সেইটা ইউ গতিবেগে চলছে, মানে পর্যবেক্ষক যে সাউন্ডটা পাবে তার এইবার শব্দের গতিবেগ কত হবে? হ্যাঁ, ভি প্লাস ই। তাহলে আমি একটা এখান থেকে কিছু একটা শব্দ করলাম, পরে তোমার দিকে দৌড়ালাম, তোমার কাছে শব্দ আগে পৌঁছে যাবে? সেম থাকবে স্যার। হ্যাঁ, কে কে হ্যাঁ বলছো? আমি এখানে বললাম আর ক বলে একটা উচ্চারণ করলাম, পরে তোমার দিকে দৌড়ালাম, তাহলে শব্দটা তো তোমার কাছে পৌঁছে যাবে? হ্যাঁ, এবার আমি ফাইনালি কোশ্চেন করছি যে এই উৎসের গতিবেগের উপর শব্দের গতিবেগ নির্ভর করবে কি করবে না? আর করবে যারা তারা হাত করবে, তাহলে সবাই কনভিন্স যে করবে না। এই যে করবে না, এইটাতেই লেকচারটা শেষ হয়ে যেতে পারে, কারণ এই করবে নাটার একটা সাংঘাতিক ইমপ্লিকেশন আছে। এই ইমপ্লিকেশনটা এমন যে আমরা বায়ু দেখতে পাই। আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি বায়ুতে আছি, কিন্তু বায়ুতে কোনো একটা রকেটে আছি, কিন্তু বায়ুকে তো দেখতে পাই না। আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি আমি একটা রকেটের মধ্যে আছি আর চারপাশে বায়ু আছে বলে আমি বেঁচে আছি। তো আমি নিজের গতিবেগ জানতে চাই, কি করে জানবো? সাউন্ড পাঠাবো তাছাড়া না, এই যে শব্দের বেগ উৎসের গতিবেগের উপর নির্ভর করে সাংঘাতিক ইমপ্লিকেশন আছে। আমি অন্য কিছু না দেখতে পেলেও আমি আমার নিজের গতিবেগ বের করে ফেলতে পারি। এটাই ও বলতে চাইছিল হয়তো। আচ্ছা, এবার আরেকটা জিনিস, আচ্ছা এটা দিয়ে বলতে চাওয়া হয়েছে যে কোনো শব্দ করে কেউ যদি নিজে এগিয়ে আসে তাহলে সেটা যে শব্দের গতিবেগ, ওই শব্দটা যেখানে করা হয়েছিল যে পয়েন্টে, সেখান থেকে দর্শকের এই অবজারভারের কাছে পৌঁছতে যে সময় নেবে সেটার কোনো পরিবর্তন হবে না, তারপরে শব্দের গতিবেগে কোনো পরিবর্তন হওয়ার কোশ্চেন নেই, উৎসের গতিবেগের উপর নির্ভর করে। কিন্তু উল্টোটা যদি হয় তাহলে হবে? বলো, তাহলে উৎসের দিকে আমি দৌড়চ্ছি, উৎসটা তাহলে একটা স্থির আছে, কারণ উৎসের গতিবেগের উপর এমনি তো করে। যখন উৎসের দিকে আমি দৌড়চ্ছি তাহলে শব্দের গতিবেগ আর উল্টো দিকে দৌড়লে জাস্ট এইটুকু মনে রাখতে হবে, আর কিছু না। উৎসের গতিবেগ উপর নির্ভর করে না, কিন্তু অবজারভার যদি ওই মিডিয়ামের সাপেক্ষে গতিশীল থাকে তাহলে সেটা সাউন্ডের বা ওই মিডিয়ামের ওয়েভের গতি পরিবর্তন হয় তার সাপেক্ষে। এইটুকু মনে রাখতে হবে, আর কিছু না।
এবার একটা রকেটের কথা ভাবি আমরা, ধরা যাক একজন রকেটের যাত্রী তার গতিবেগের দিকটি জানে কিন্তু মান জানে না। তার যদি বায়ুতে শব্দের বেগ জানা থাকে তাহলে সে শব্দের গতিবেগ কাজে লাগিয়ে নিজের গতিবেগ বের করে ফেলতে পারে। অত্যন্ত প্রভাব এই তরঙ্গের যে মেকানিজম অত্যন্ত প্রভাব একটা স্টেটমেন্ট। কি করবে ও এই ওকে বলে দেওয়া আছে তোমার রকেটের মুখ যেদিকে সেদিকেই গতিবেগটা আছে, এইটুকু জানে কিন্তু মানটা জানে না, দিকটা জানে। তাহলে কি করবে ও একটা বলতে চাইছিল একটা লম্বা দণ্ড নেবে, নিয়ে তার মাথায় একটা রিফ্লেক্টর লাগিয়ে দেবে যেটা সাউন্ডকে রিফ্লেক্ট করবে। এবার ওইটা মাথায় রাখতে হবে যে অ্যাজ এ সোর্স এখান থেকে তো সাউন্ড একটা সাউন্ড সৃষ্টি করবে, সোর্সটা শব্দের গতিবেগকে প্রভাবিত করে না, কিন্তু এখানে যে রিসিভ করবে সেও তো আবার মিডিয়ামে গতিশীল, সেটা তো প্রভাবিত করবে। এই দুটো জিনিস মাথায় রাখবে। সেখান থেকে তোমরা দেখতে পাবে যে সাউন্ডটা এই যে যাবে এদিকে সেই গতিবেগটা হবে v মাইনাস u, এখান থেকে রিফ্লেক্ট করে যখন ফিরে আসবে v প্লাস u। সেইটা দিয়ে যদি টাইমটা ক্যালকুলেট করো তার মানে কি করতে হবে, সাউন্ড কাটাতে হবে, টাইমটা নোট ডাউন করতে হবে, সাউন্ড আবার ফিরে আসবে, সেই টাইমটা নোট ডাউন করতে হবে, সেই টাইমটা হলো t, তাহলে tটা হবে l into l by v minus u plus l v plus u, এটা ইকুয়াল। তো এখানে আমি কি ভেবে ফেলেছি, শব্দের গতিবেগ আমি জানি, বায়ুতে শব্দের গতিবেগ আমার জানা আছে, এল জানা আছে কারণ আমি নিজে সেই রডটা তো মানে ব্যবহার করেছি। একমাত্র আমার জানা নেই কি ইউ, মানে আমার নিজের রকেটের গতিবেগটা জানা নেই। এই ইকুয়েশন থেকে বের করে দেওয়া যাবে না? তারপরে দেখো আমি মিডিয়াম দেখতে না পেলেও মিডিয়ামে আমি আমার গতিবেগকে বের করে ফেলতে পারি, কিন্তু দিকটা জানা থাকলে একটু প্রবলেম হয়, তাই না? যদি ওটা গোল হয় রকেটটা তাহলে একটু মুশকিল। তখন কি করতে হয়, এবার যদি তখন এখানে আমরা কি করেছিলাম, যেদিকে চলছে সেই দিক বরাবর বসিয়েছিলাম। তুই যদি ওর অর্থগোনাল দিক বরাবর বসাও, বেশি আলোচনায় যাচ্ছি না, অর্থগোনাল দিক বরাবর বসাও, মানে এইভাবে দেবো, এইভাবে সাউন্ড যাবে আবার ফিরে আসবে, এইভাবে যদি বসাও তাহলে এই টাইমটা হবে ওই একইভাবে টাইম হিসাব করতে হবে 2l দুটো বার v স্কয়ার মাইনাস u স্কয়ার। এই দুটো আগেরটা আর এটা কি সমান? হ্যাঁ সমান। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ফর্মুলা, জেনারেল ফর্মুলা। এইটা আমরা প্রথমে পেয়েছিলাম, এইটা আমরা তারপরে পেয়েছিলাম, এটা হচ্ছে বিভিন্ন ডিরেকশন তুমি যদি মাপো, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। সবচেয়ে বেশি টাইম নেয় এইটা, সবচেয়ে কম সময় নেয় এইটা। তাহলে আমার দিকটা আমি কিভাবে জেনে ফেলতে পারি? আমি গোটা ঘোরাবো, ওই আর টাইমটা ওই টাইম গ্যাপটা নোট করবো, করতে 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 যখন সবচেয়ে কম হবে এই সবচেয়ে বেশি হবে, যেদিকে সবচেয়ে বেশি পেয়েছি সেটাই হচ্ছে আমার ডিরেকশন। এবার দেখো মাইকেলসন মডেলে বললো আরে কি দারুণ আইডিয়া, তাহলে ইথার যদি সর্বব্যাপী সারা বিশ্ব জুড়ে থাকে, আমাদের পৃথিবীর ভেলোসিটি কত সেটা মেপে ফেলতে পারি। পৃথিবীর ভেলোসিটি বের করা কত কঠিন, দেখো সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী, তার একটা ভেলোসিটি আছে, আবার সূর্য সৌরজগৎটা কিছু চারপাশে ঘুরছে, তারও একটা ভেলোসিটি আছে, কত ভেলোসিটি আছে তার ঠিক নেই। তার ফলে শেষ পর্যন্ত পৃথিবীর ভেলোসিটি হবে যত রকম ভেলোসিটি আছে তার যে গতি, তাই তো? সেই গতি বের করবো কি করে? আমি তো সব আমি আমার ভেলোসিটি জানি, কিন্তু বলছে ইথার মাধ্যম আছে, ইথার মাধ্যম একদম সারা বিশ্বে ছড়িয়ে আছে। তাহলে আমার যদি ভেলোসিটি মেপে ফেলতে হয়, আমি ইথার মাধ্যমের সাপেক্ষে আমার ভেলোসিটি মেপে ফেলবো আলোর গতিবেগকে ব্যবহার করে। যেমন একটু আগে বায়ুতে আমার গতিবেগ আমি বের করার ফেলবার চেষ্টা করছিলাম ইউজ করে, শব্দকে ইউজ করে। ইথার মাধ্যমে যেহেতু আলোচনা এটাই থিওরি, তাহলে ইথার মাধ্যমে আমি আমার গতিবেগটা মেপে ফেলতে পারি। এটা ছিল মাইকেলসন মডেলের উদ্দেশ্য। তো আলো গতিবেগ তো কত 3 × 10⁸ মিটার। তারপরে আলোর ক্ষেত্রে এইসব টাইম ফাইম মাপাটা অত সহজ
সহজ ব্যাপার নয় এগুলো মাপা তো সহজ ব্যাপার না, কিন্তু আলোর ক্ষেত্রে একটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে এই টাইমটা খুব বেশি আর এই টাইমটা খুব কম। সেই জন্য কি করতে হবে, দুদিকে আলো পাঠাতে হবে অর্থোগোনাল। ওটা ফিরে আসবে, এসে ওই পাথের ডিফারেন্সের জন্য একটা ইন্টারফারেন্স যে প্যাটার্ন থাকবে সেটা একটা শিফট হবে, ওই শিফট থেকে ধরে ফেলতে হবে পৃথিবীর গতিবেগ কত। সেরকম একটা পরীক্ষা করলে, কিন্তু পরীক্ষা করে উনি ভেবেছিলেন যে এইখানে যে শিফটটা ঘটবে, ইন্টারফারেন্স প্যাটার্নের যে শিফটটা ঘটবে, সেইখান থেকে পৃথিবীর ভেলোসিটিটা পেয়ে যাবে ইথার মাধ্যমে। তারপরে আমরা আমাদের অ্যাবসলিউট ভেলোসিটি পেয়ে যাব, যেটা আমরা আর কোনো সুযোগ নেই। কিছু পাচ্ছেন না, ইন্টারফারেন্স প্যাটার্নে কোনো চেঞ্জ হচ্ছে না, যেটা ভেবেছিলেন সেটা হবে। অনেক বছর ধরে চাই, আমার মনে হয় 27 সালের পরেও ওনারা আরো অনেকবার চাই, কিছুতেই কিছু পেরেছে। অর্থাৎ পৃথিবীর গতিবেগ নির্ধারণ করা গেল না। এখান থেকে কি রিজেক্টেড হলো, এখান থেকে কি রিজেক্টেড হলো, আইনস্টাইন একবার আইনস্টাইন রিজেক্টেড হয়েছে মানিকের আলোচনা। এখানে কি রিজেক্ট হলো, যে কি রিজেক্ট হলো, কি রিজেক্ট হলো, ইথার মাধ্যমে। আমি এটা অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু এত বড় কথা আমাদের মনে হয় বলা উচিত। আমাদের এইটুকু আমরা বলতে পারি, যেটুকু বৈজ্ঞানিক কনক্লুশন করা যায় সেটুকু বলাই ভালো। ইথার আছে কিনা, কেউ যদি বলে ভগবান, আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি বলে যে ভগবান আছে, আর কিছু বলবো না, আমি কি করে প্রমাণ করবো যে ভগবান? ও যদি বলে তুমি প্রমাণ করো তো ভগবান নেই, আছে, তাহলে আমি কি করে প্রমাণ করবো? প্রমাণ করবার কোনো আমি বলবো যে ভগবান আছে। আমি তাকে বলবো যে তুমি বলো এমন একটা জিনিস যেটা আমি পরীক্ষা করে দেখতে পারি। বলতে রাত 12টার সময় প্রসাদ দিলে ভগবান খেয়ে যেতে পারে না, আমি কষ্ট করে রাত থেকে দেখতে পারি যে ভগবান খেতে আসছে। হ্যাঁ, সেজন্য যেটুকু কমেন্ট করা যায় আমরা সেইটুকু কমেন্ট করবো। ইথার থিওরি, কেউ যদি বলে যে ইথার থিওরি আছে কিন্তু সে আলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আলোর গতির সঙ্গে, তাহলে তাকে আমি রিজেক্ট করতে পারবো না। সেজন্য বলা ভালো যে ইথারের সাহায্যে আলো চলে, এই যে থিওরি, আলো হচ্ছে তরঙ্গ, যে তরঙ্গ ইথারের মাধ্যমে সাহায্যে চলে, এই থিওরিটা মাইক্রোসন মডেল এই একসঙ্গে আর কিনবে। তাহলে পরীক্ষাতে আলোর গতির উপর পৃথিবীর গতির কোনো প্রভাবই দেখা গেল না। এইভাবে ইথার তত্ত্ব মহাসম্পর্কে আর যে প্রশ্নগুলো সামনে আসতে লাগলো, সেগুলো আলোকটা হলে কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে, খুব সাবধানে করছে। এতদিন বিজ্ঞানীদের বিশ্বাস ছিল ওয়েভ ক্যান মুভ অনলি থ্রু এ অনলি বাই দি হেল্প অফ এ মিডিয়াম। সেইটা কোশ্চেন চলে আসে, আলো কি তাহলে কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে? সমস্ত দর্শকের সামনে কি তাহলে আলোর গতিবেগ সমান? এই কোশ্চেনগুলো উঠতে না। কিন্তু এই কি সত্যি করে ধরে নিলে তো গ্যালিলিও আপেক্ষিকতা সমস্যার সম্মুখীন হয়, কারণ এই নীতি অনুযায়ী কোনো জিনিসের সে কণাই হোক বা তরঙ্গই হোক, তার বেগ সমস্ত দর্শকের কাছে সমান হতে পারে না। তরঙ্গ হোক মানে সমস্ত দর্শকের কাছে কোনো কারণ ভেলোসিটি সমান হবে, এটা গ্যালিলিও ট্রান্সফরমেশন যদি আমরা কোনো মনে করি, এটা কখনোই হতে পারে না যে তরঙ্গই হোক কণা সবার ক্ষেত্রে। পদার্থবিদ্যার জগতে দেখা দিল বিরাট সংকট। এই সংকটের সময় খুব বড় বড় বিজ্ঞানী কাজ করছিলেন, লরেন্স বলে একজন ছিলেন, তারপর পয়েন্টার খুব এই ব্যাপারে বড় ধরনের কাজ করছিলেন, ওই গঠনের নাম করা হচ্ছিলেন। আইনস্টাইন তখন কিন্তু একটা পেটেন্ট অফিসের ক্লার্কের চাকরি। এরকম একটি সংকটের সময় 1905 সালে আইনস্টাইন প্রথম ঘোষণা করলেন গ্যালিলিওর আপেক্ষিকতার নীতিতে কোনো ভুল নেই, সমস্যা রয়েছে দৈর্ঘ্য পরবর্তী সময় দৈর্ঘ্য সময়ের পরবর্তী ধারণার মধ্যে। কিন্তু যাই হোক, সেটা আমরা আসবো, তার আগে বলি
1905 সালে তিনি সার্বজনীন নীতি বিবৃত করেন পদার্থবিদ্যার ক্ষেত্রে বিপ্লব ঘটালেন। উনি বললেন সমবায়ী ধাবমান যে কোনো যানের পর্যবেক্ষকের কাছে কেবল গতিবিদ্যা না, পদার্থবিদ্যার সমস্ত সূত্রগুলি একরকম। এতদিন পদার্থ তার মানে উনি এই এটা তো অনেকে বলতে পারে গ্যালিলিও বলে গেছে, কিন্তু গ্যালিলিওর সময় ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ছিল, আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তো আমরা গ্যালিলিওর রূপান্তর ঘটালে গ্যালিলিওর সরি ম্যাক্সওয়েলের লব্ধ বদলে যেতে পারে। কিন্তু উনি বললেন যে সমস্ত পদার্থবিদ্যার সমস্ত মৌলিক সূত্রগুলো, তার মানে সমস্ত সূত্র মানে মেকানিক্সের সূত্র ধরতে হবে, আবার ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সূত্রগুলো ধরতে হবে, সবগুলো এক। এটাকে এটা ঠিক প্রমাণ করা হচ্ছে না, এটাকে একটা পস্টুলেট বলেন, এটা সত্য, এটা সবাইকে মেনে নিতে। আর দ্বিতীয় যে কথাটি বললেন সেটা হচ্ছে সমস্ত পর্যবেক্ষকের সাপেক্ষে শূন্যে আলোর গতি সমান। এই মাঝে মাঝে শূন্যে কথাটা অনেক জায়গায় অনেক বইয়ে হারিয়ে যায়। শূন্য অন্য মিডিয়ামে না, শূন্যে আলোর গতিতে সমস্ত পর্যবেক্ষকের কাছে সমান। শূন্য কথাটা বাদ দিলে স্পষ্ট একটা ভুল বলা। এখন এটা মানতে ইচ্ছা করে একদম আমরা টর্চ দিই আলো সি গতিবেগে আলো আসছে, তাহলে এটা কি হবে? যদি এইটা এর দূরত্ব হয় তাহলে কত সময় পরে ও পাবে আলোটা? এর দিলাম সি এখান থেকে সি এর গতিবেগ যদি বের করি তাহলে কি হবে? এল বাই টি। আর এবার ধরলাম এই দর্শকটা দিকে দৌড়চ্ছে, তাহলে ওখান থেকে যদি আমি আবার আলোর গতিবেগটা বের করি তাহলে কত দাঁড়াবে? L by T1 equal to কারণ ওইদিকে দৌড়চ্ছে C plus B, তাই তো? C equal to C plus B কি করে? কমন সেন্স দিয়ে বলছে, তাই না? অথচ ও পস্টুলেট দিয়ে বলছে সবার কাছে, তো সাংঘাতিক ব্যাপার। তাহলে এটাকে যদি তাও ভোট করে এটাকে স্থি করতে হয়, তাহলে কাকে বদলাতে হবে? কোনগুলো আছে, জিনিসগুলো আছে যেগুলোকে নতুন ভাবে রিফাইন করতে হবে বা যেগুলো ট্রান্সফরমেশন দরকার আলাদা হবে, সেটা বলা যায় যে এলএনটিকে বদলাতে হবে। এবার একটু ওটা একটু অঙ্কের ব্যাপার, সেই জন্য লেকচারটা এখানে শেষ করে দেওয়া যায়। সেজন্য সন্দীপ তুমি যখন লেকচার শেষ করতে বললে মূল ব্যাপারটা বলা হয়ে গেছে। এই যে সবার মনে হলো না, তাহলে একমাত্র এলএনটি কে আর আগের মতো নিউটনের সে আমরা ধরে দিলাম না, যে কোনো ঘটনার মধ্যে সময়ের ব্যবধান বড়, যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা লেন্থ সেটা বড়, ওই যে ধরেছিলাম ওইগুলোকে ধরে থাকতে হবে, যে ওইগুলো আর বরং থাকতে পারে না। বাকি এটা কোয়ালিটেটিভ করবে, এটা কোয়ান্টিটেটিভ করতে হবে। অর্থাৎ ওই গ্যালিলিও টাইপের রূপান্তর হলে যেটা মানে রূপান্তর মানে দুটো ফ্রেমের মধ্যে যদি আমি কানেক্ট করি স্পেস টাইমকে বা লেন্থ এবং টাইমকে, তাহলে সেই রূপান্তরটা দেখতে কেমন হয়, অঙ্কগত এইটুকু বিদায় এবং গ্যালিলিও ট্রান্সফরমেশনটাকেও ঠিকঠাক করে দিতে হবে। তো এইটা একটা সিম্পল এক্সপেরিমেন্ট। এখানে একদম ধরা যায় কোনো একটা লাইটের সোর্স নিয়ে এখানে একটা আয়না রাখা হবে, লাইটের সোর্স এখান থেকে লাইট যাবে আবার লাইট ফিরে আসবে, সেই টাইম ডিফারেন্সটা ক্যালকুলেট করতে। আর সেইটা একদম বাইরের দর্শকের সাপেক্ষে জিনিসটা কেমন দাঁড়াবে? লাইট যাওয়ার আসা, লাইট যেখান থেকে লাইট শুরু করেছিল লাইট সেখানে ফিরে আসবে বাইরের দর্শকের কাছে, তাহলে কোথায় পথটা বেশি লম্বা হবে? বাইরের দর্শক। কিন্তু আমি যদি আলোর গতিবেগকে যদি কনস্ট্যান্ট না ধরে ওই ক্লাসিক্যাল মেকানিক্সে যেভাবে c + b c - b হয়েছিল, লব্ধি কি হয়? √/c²
সি স্কয়ার প্লাস ইউ স্কয়ার এসব যদি ধরি তাহলে দেখা যাবে যে ভেতরেও ওই এই যুগের ভেতরে এর কাছে ওই টাইম গ্যাপটা যা হবে এই বাইরের লোকটার কাছেও টাইম গ্যাপ তাই হবে যদি আমি সিকে অপরিবর্তিত না রাখি সিকে আমি গ্যালিলিও ট্রান্সফরমেশন অনুযায়ী চেঞ্জ করি তাহলে কিন্তু একই থাকবে কিন্তু আমার আইনস্টাইন কি বলে দিয়েছে শূন্য আলোর গতিবেগ ওইটা যদি রাখতে চায় তাহলে আর এটা করা যাবে না। এটা করা যাবে না। তখন বাইরের লোকটা যে টাইম গ্যাপটা ভালো যাওয়ার ভালো ফিরে আসা এটা যে হিসাব করবে সেটা যদি কি আউট করি আর যে ভেতরে ছিল রকেটের যে আলোটা ছিল এবং তার কাছে ফিরে এসেছিল তার কাছে যে টাইমটা সেটা যদি টি ইন করি তাহলে টি আউট ইকুয়াল টু টি রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার কোনটা বড় টি আউট বড় না টি ইন বড় টি আউট বড় তার কারণ খুব সিম্পল এত অঙ্ক দরকার নেই কার কাছে পথটা বেশি ভেলোসিটি অফ লাইটকে যদি একই রাখতে হয় তাহলে কোনটার ক্ষেত্রে বেশি সময় নেবে বাইরের দর্শকের সামনে সেটাই ম্যাথমেটিক্যাল প্রকাশ আর পিথাগোরাস ছাড়া আর কিছু নেই এই একইভাবে মানে প্রমাণ করা যায় আমি আর আলোচনা যাচ্ছি না যে লেন্থটার ক্ষেত্রে উল্টো হয় যে আমার কাছে এটার যা লেন্থ আমার কাছে এটার যা লেন্থ একজন যদি এর সাপেক্ষে মুভ করে তাহলে এই লেন্থটা তার কাছে ছোট এই একই ফর্মুলা থেকে বের করা যায় আমার স্লাইডগুলো আমি এখানে লিখে গেলাম কি আমি লেকচারটা স্লাইড দিয়ে আমার এই যে এটা প্রায় আলোর 90% এই জিনিসটা লেন্থ হচ্ছে এরকম এটা আমার পার্সেন্টেজ গুলো মনে নেই এটা 50% অফ লাইট এটা মনে হয় 70% অফ লাইট এটা প্রায় 95% পরে কিছু লাইট লেন্স সংকুচিত হচ্ছে যত জোরে যাচ্ছে তত লেন্স সংকুচিত এটাতে প্রায় লাস্টেরটাতে প্রায় ওটা একটা ইয়ে হয়ে গেছে মানে একটা লাঠি মতো হয়ে গেছে জিনিসটা আসলে কিন্তু একটা জিনিসকে যদি এইভাবে লম্ব বরাবর রাখি আর রিলেটিভ ভেলোসিটিটা যদি এই বরাবর x বরাবর থাকে আর এটাকে যদি y বরাবর রাখি তাহলে কি এই লেন্থটা যে চলছে তার কাছে একরকম যে এর সামনে স্থির আছে তার কাছে একরকম এরকম কি হওয়া সম্ভব বলে কি বার হবে এটা কন্ট্রাডিকশন সেটা হচ্ছে আমি এখানে বলেছি এরকম একটা ডিজাইন করলাম এটা কি আছে যে যদি এরা সব এক হাইটে সব একরকম ভাবে করা আছে বা দুজনকে এরকম ভাবে আনা যদি দুজনের হাইট একই ছিল রেস্ট অবস্থা এবার এই দুটো পেন্সিলে ধাক্কা লাগবে কিন্তু একটার তুলনায় যদি আরেকটা ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় তাহলে কি হবে ও ওকে দাগ কেটে দেবে তাই না তো এই পরীক্ষাটা করবার পর কে কাকে দাগ কাটবে যদি একজন আরেকজনকে দাগ কাটে তাহলে ওই কিন্তু একটা বড় হয়ে যাবে তো রিলেটিভ এর সাপেক্ষে যদি ও ছোট হয় ওর সাপেক্ষে ওর এ ছোট হয় তাহলে একমাত্র সমাধান হচ্ছে লম্ব দিক বরাবর কোনো পরিবর্তন হবে না এটা তোমরা আরো ভাবতে পারো এই ট্রেনটা ওই যে ট্রেনে চলি আমরা হ্যাঁ ট্রেনে তো ওই ট্রেনের টাইমের মাঝখানে ঘাট দেওয়া থাকে এবার ওই তুমি ওই একটু ভালো করে চিন্তা করবে যে আমার গতির সঙ্গে যদি ওইগুলো চেঞ্জ হয় তাহলে রেলটা পড়ে যাবে আর সময়ের যে আপেক্ষিক সেটা একটা সুন্দর এক্সপেরিমেন্ট আছে এটা হচ্ছে বিমান কণার আয়ু হচ্ছে ধরা যাক একটা অ্যামাউন্ট আছে সেটা কি ছিল হ্যাঁ আর বিমান কণা যে গতিবেগে পৃথিবীতে আসে হ্যাঁ সেইটাতে যে সময় নেয় সেটা কি
বিম করা বাজে D0 সময় একটা বিম করা তৈরি করেছে কতক্ষণ বাজে D0। এবার বিম করা বায়ুমণ্ডল তৈরি হয় তো হয়ে পৃথিবীতে যদি ওকে আসতে হয় ওই যে গতিবেগ নিয়ে আসে তাতে যে সময় লাগবে সেটা হচ্ছে t, ওর গতিবেগটা হচ্ছে v। দেখা গেছে t গ্রেটার দ্যান D0 স্টিল কিছু কিছু নিয়ম না সারফেসে চলে আসে। এটা কি করে সম্ভব হয়? এটা অতক্ষণ বাঁচারই কথা না, টিটা তো বড়, তার সাথে কিছু নিয়ম করা চলে আসে। তার কারণ ওই টাইমটা ওই আমি নিয়ম করার সঙ্গে যদি একটা রকেট ফিট করে দিতাম এবং সেই রকেটে একটা পর্যবেক্ষক রাখতাম, সে দেখতো যে ও D0 সময় পাচ্ছে। কিন্তু বাইরের লোকের সঙ্গে কি হয়ে যায়, টাইমটা বেড়ে যায়। আমি যেটা বলছিলাম যে এখন আমাদের এইসবের ডেভেলপমেন্টের পর গ্যালিলিও রূপান্তর সূত্র বাতিল করে দিল। এই যে সময় পড়াবো এবং এই যে ট্রান্সফরমেশন এটা বাতিল করে দিল। নতুন যে ট্রান্সফরমেশন তাকে বলা হয় লোরেন্স ট্রান্সফরমেশন। আসলে লোরেন্স যেটা আবিষ্কার করেছিলেন আইনস্টাইন আবিষ্কারের কিছুটা আগে। উনি দেখতে চেয়েছিলেন কি ধরনের ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন দিলে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো অপরিবর্তিত থাকে। এটা করতে গিয়ে উনি আইনস্টাইনের আগে ডিরাইভ করে ফেলেছিলেন, কিন্তু ওটা ছিল জাস্ট একটা ম্যাথমেটিক্যাল কোর্স, কোনো এর ভিতরে কোনো নীতি ছিল না। জাস্ট দেখি তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলোকে ইনভেরিয়েন্ট রাখতে গেলে গ্যালিলিও দিয়ে তো হয় না, তাহলে কি দিয়ে হয়, এইভাবে প্রশ্ন করে উনি ওটা সমাধান করেছিলেন। সেই জন্য নাম হয়ে গেছে ওটা। এটা একটা সিম্পল জিনিস আমি বলছি না, আইনস্টাইন শূন্যে আলো গতিবেগের ধ্রুবকত্ব ব্যবহার করে ধ্রুবকত্তা সংজ্ঞায়িত করে এবং তাতে ধ্রুবকত্তা তার পরবর্তী হয়। আচ্ছা, এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দুটো ঘটনা একসঙ্গে ঘটেছে। এটা নিউটনীয় মেকানিক্সে ছিল, দুটো ঘটনা একসঙ্গে ঘটেছে। এটা যদি কোনো পর্যবেক্ষকের কাছে ট্রু হয় তাহলে এটা ইউনিভার্সে সবার সমস্ত অবজারভারের কাছে সত্য। এটা এখন আর থাকবে না। ওই আলোর ভেলোসিটি কনস্ট্যান্ট রাখতে গিয়ে তুমি যদি আমার কাছে এই দুটো ঘটনা যদি সাইমালটেনিয়াস হয়, তাহলে আমার সাপেক্ষে যে অন্য জাগতিক ফ্রেমগুলো আছে, ইনার্শিয়াল ফ্রেমগুলো আছে, সেখানে বসে থাকা পর্যবেক্ষকরা ওই দুটো ঘটনাকে এই একসঙ্গে দেখবে না। ওই একই কারণ আলোর শূন্যে আলোর গতিবেগকে কনস্ট্যান্ট রাখতে হবে, ধ্রুবক রাখতে হবে, রাখতে গেলে এটাও মেনটেন করা যায় না। তো সেটারও একটা কনসেপ্ট বের করে ফেলা যায়। কিন্তু একটা জিনিস, অনেক কিছু তো পরিবর্তন হয়ে গেল, কিন্তু এটা কি পরিবর্তন হতে পারে যে ধরা একটা বাঘকে আমি গুলি করলাম, তাহলে আস্তে একটু একটা বাঘকে আমি গুলি করলাম, ঠিক, হ্যালো আস্তে, একটা বাঘকে আমি গুলি করলাম, হ্যালো বলুন আপনার কি কোশ্চেন? ধরে একটা বাঘকে আমরা কি ধরুন গুলি না বলে কি ধরুন বলে একটু আসতে হবে। কি ধরুন কি আমি একটা বাঘকে মারলাম, তাহলে কোনটা কারণ এবং কোনটা কার্য? মানে এই দুটো ঘটনার মধ্যে মানে তিন ধনুকটা ছোড়া কারণ, এবং সেই তিন ধনুকের কারণে তিনটা ছুটে গিয়ে বাঘের গায়ে ফুটে বাঘ মারা গেল। তাহলে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে? কি আমল থাকবে যেখানে বাঘটা আগে মরে যাবে আর তিনটা পরে ছড়া হবে? সম্ভব নয়। তো এটা একটা ওই এইসব টাই এইসব লেগ এগুলো পরিবর্তন হলেও এই জিনিসটা পরিবর্তন হয়, কার্যকরণ সম্পর্কে কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু এইটা হতে পারে, কোনটার পরিবর্তন হতে পারে? ধরা যাক আমি তিনটা চলেছি আর 10 মিনিট পরে বাঘটা মারা গেছে তিন লেগে, এই 10 মিনিটটা আরেকজনের কাছে 5 মিনিট হয়ে যেতে পারে, কারোর কাছে 3 মিনিট হয়ে যেতে পারে, কারোর ক্ষেত্রে 2 সেকেন্ডও হয়ে যেতে পারে, কিন্তু বা পারতেও পারে, কিন্তু আগে পরেটা করতে যাবে। আমি একটা লিস্ট করেছি যে আমি আলোচনা করি যে ওই বস্তুর ভরের ক্ষেত্রে সূত্রটা m0 হচ্ছে আমার কাছে যে ভরটা সেটা হচ্ছে m0,
তাহলে কেউ যদি আমার সাপেক্ষে চলে তার কাছে যে মাসটা হবে সেটা হচ্ছে যদি বি গতিবেগে চলে তাহলে n = a0 by root over 1 minus u square by c square। তাহলে কার কাছে মাসটা বেশি হবে? মোশনে যে আছে সেই অবজারভের কাছে মাসটা বেশি। তাহলে হ্যালো, তাহলে আমরা পূর্ণ পদার্থবিদ্যা আর বিশেষ আপেক্ষিকতা আসার পর যেটা দাঁড়ায় সেটার মধ্যে তুলনা করি। দৈর্ঘ্য পূর্ণ পদার্থবিদ্যায় পড়ো, বিশেষ আপেক্ষিকতায় আপেক্ষিক হয়ে গেল। তারপরে একান্তরের কাছে একান্তর বিনাশটা হবে এক। সময়ের ব্যবধান পড়ো, আগের পদার্থবিদ্যায় এখানে বিশেষ আপেক্ষিকতা আসার পর আপেক্ষিক। ভর এই ফর্মুলা থেকে বোঝা যাচ্ছে ভর আগে ছিল পরম, এখন হয়ে গেল আপেক্ষিক। অন্যান্য গতি আপেক্ষিক, দুটোতেই আপেক্ষিক, অন্যান্য গতি দুটোতেই আপেক্ষিক। কিন্তু আলোর গতি এটা তো উল্টে গেছে, মানে নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী বা গ্যালিলিওর নীতি অনুযায়ী সি আমি যদি আলোর সোর্সের দিকে দৌড়ই তাহলে আলোর গতিবেগ হওয়া উচিত ছিল সি প্লাস ভি, কিন্তু সেটা সি থাকবে। তার মানে পূর্ণ পদার্থবিদ্যা আর গতি ছিল আপেক্ষিক, বিশেষ আপেক্ষিকতা হয়ে গেল পরম। তার মানে বিশেষ আপেক্ষিকতা সবকিছু আপেক্ষিক হয়ে গেল না, কিছু একটা পরম আছে, সেই পরম হচ্ছে শূন্য আলোর গতিবেগ। সেটাকে একটা ম্যাথমেটিক্যাল ভাষায় প্রকাশ করা যায়, মিকাউস কি করেছিলেন সেই আলোচনা নিয়ে যাচ্ছি। কার্যকারণ সম্পর্ক এইটা দুটো জায়গায় বড়, এই একমাত্র একটা আমি এমনিতে একটা রেজাল্ট জাস্ট করে শেষ করছি, সেটা আগে ছাত্রদের সেটা হচ্ছে যে এইটা আসলে খুব ভালো লোরেন্স ট্রান্সফরমেশন, জাস্ট এইটার উপর দাঁড়িয়ে লোরেন্স ট্রান্সফরমেশন ডিরাইভ করা যায়। এটা করেছিলেন, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সানজিমান এটা করেছিলেন যে চারটে ডাইমেনশনে যদি কনসিডার করি এক্স ওয়াই জেড আর কি, তাহলে জাস্ট কজালিটিকে ইউজ করে যে কার্যকারণ সম্পর্ক বদলায় না, দাঁড়িয়ে লোরেন্স ট্রান্সফরমেশন ডিরাইভ করা। এটা অত্যন্ত বড় একটা রেজাল্ট, কিন্তু খুব একটা পপুলার না। জীবান বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এটা সম্ভবত কোনো জার্নালে নাও প্রকাশ করতে পারেন, উনি একটা বই লিখেছিলেন, সেই এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল। কার্যকারণ সম্পর্ক বদলায় না, সেখান থেকে লোরেন্স ট্রান্সফরমেশন পেয়ে যাবো, খুব বড় রেজাল্ট। Unfortunately, we cannot take out any questions now because we are already running late. I would like to request Sarah to present a memento to our speaker.